মজুদ সক্ষমতা বাড়াতে নতুন 4টি গুদাম হচ্ছে টিসিবির। দাম সহনীয় করতে বাড়ছে পেঁয়াজ তেলের আমদানি। আমন মৌসুমে 8.5 লাখ টন ধান চাল কিনবে সরকার। এবার 1 টাকা বেশি দরে কেনা হবে চাল। পায়রা বন্দরের রাবনাবাদ চ্যানেলে ড্রেজিং এর ক্রয় প্রস্তাব অনুমোদন। 4 প্রকল্পে ব্যয় 428 কোটি টাকা। বিশ্ব পর্যটন শিল্পে 8 মাসে ক্ষতি 46,000 কোটি ডলার। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এশিয়ার দেশগুলো। সবাইকে আমন্ত্রণ অর্থনীতি সারাদিন আপনাদের সাথে আছে আমি ইফাতারা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। মজুদ সক্ষমতা বাড়াতে নতুন 4টি গুদাম তৈরি করছে সরকারি বিপণন সংস্থা টিসিবি। পাশাপাশি দাম নাগালে রাখতে পেঁয়াজ ও তেলের আমদানি বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। এতে অস্থির নিত্যপণ্যের বাজার কিছুটা স্থিতিশীল হবে বলে আশা করছে বাণিজ্য মন্ত্রণালয়। ভারত থেকে আসা বন্ধ হলো বাজারে পেঁয়াজের আমদানি বেড়েছে চীন, মিশর, মিয়ানমার থেকে। এতে দাম কমার আশা করা হলো, তা হয়নি এখনো। রাজধানীর বাজারে এখনো দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে বাজার ভেদে 80 থেকে 90 টাকা, আর আমদানির পেঁয়াজের কেজি 60 থেকে 70 টাকা। আবার দুইবার দাম নির্ধারণ করা হলেও সেই দামে মিলছে না আলু। আমাদের 39 টাকা, আমরা 40 টাকা লস ব্যবস্থা আছে। আমরা কমে কিনতে পারতাছি না। আমরা কমে না কিনতে পারলে আমরা বিক্রি করবো কিনা। তার বাণিজ্য মন্ত্রণালয়ের আন্তরিকতার অভাব যথেষ্ট। বাজার এখন ক্রয় ক্ষমতার বাইরে, যারা যে ইনকাম কমে গেছে। বাজারের এমন পরিস্থিতিতে ভরসা এখন টিসিবির খোলা ট্রাকে, কিন্তু ক্রেতাদের চাহিদার তুলনায় তা খুবই কম। এসব বিবেচনায় টিসিবির সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। বাণিজ্য সচিব বললেন, পণ্যের মজুদ বাড়াতে সারা দেশে আরও 4টি গুদাম ভাড়া নেওয়া হচ্ছে। বাড়ানো হচ্ছে ট্রাকের সংখ্যাও। সাপ্লাই চেইনটাকে ঠিক রাখার জন্য, বিশেষ করে নিত্য পণ্যের জন্য আমাদের টিসিবি আছে। এই টিসিবির সক্ষমতা বৃদ্ধি করার জন্য সারা বাংলাদেশে 4টা, আরো ঢাকাকে আমরা একটু বেশি যে এখন সংকুলন হচ্ছে তা তো হচ্ছে না। আমরা ঢাকাতে গুদাম ভাড়া নিয়েছি, এখানে এটা রেন্টাল। বর্তমানে নিজস্ব আর ভাড়া মিলিয়ে সারা দেশে টিসিবির গুদাম রয়েছে 15টি। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে আরো জানাতে বার্তা কক্ষ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শাহিদ আহমেদ। শাহিদ, আমরা প্রতিবেদনে দেখছিলাম যে গুদাম তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তো এখন পর্যন্ত কোন পর্যায়ে রয়েছে? কবে নাগাদ এই গুদামগুলো কার্যক্রম শুরু হতে পারে? দেখুন, গতকালকে জাতীয় সংসদে যে বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত যে স্থায়ী কমিটি, সেই কমিটির বৈঠক হয়েছিল। সেখানে কিন্তু সভাপতি সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ উপস্থিত ছিলেন এবং বর্তমান বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি উপস্থিত ছিলেন। সেই সভায় যে সিদ্ধান্ত হয়েছিল টিসিবির সক্ষমতা বৃদ্ধির বিষয়ে, এবং সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছিল আগামী যে রমজান মাস আসার আগেই যেন তাদের পর্যাপ্ত মজুদ থাকে তাদের গুদামে, সেই বিষয়টা। এই বিষয়ে বাণিজ্য সচিব যেটা বলেছেন, তারা এখন পর্যন্ত নীতিগতভাবে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে 4টি নতুন গুদাম তৈরি করবে ঢাকার বাইরে, অর্থাৎ সেই গুদামগুলো হচ্ছে বগুড়া, ঝিনাইদহ এবং মৌলভীবাজার সহ চট্টগ্রামে কিন্তু নতুন 4টি গুদাম স্থাপন করা হবে। এর পাশাপাশি আরও বেশ কিছু বেসরকারি ভাবে তারা, অর্থাৎ টিসিবি বেসরকারি খাতের অন্যান্য বড় বিল্ডিংগুলো তারা কিন্তু ভাড়ার মাধ্যমে এই গুদামের সক্ষমতা বাড়াবে, যাতে এই পর্যাপ্ত পণ্য মজুত করা যায় এবং বাজারের জন্য একটা স্বাভাবিক অবস্থা বিরাজ করছে। এবং ঢাকাতেও তারা বেশ কিছু পণ্য মজুত করার জন্য গুদাম খুঁজছে এবং তারা খুব দ্রুত, তারা বলছে যে যেহেতু নীতিগতভাবে অনুমোদন হয়ে গেছে, আগামী মাসের মধ্যেই তারা এই ভাড়ার প্রক্রিয়াটা শেষ করবে। এবং একই সাথে তারা যেটা বলছে, টিসিবির যে অনুমোদিত মূলধনের পরিমাণ ছিল 500 কোটি টাকা, সেটাকে নীতিগতভাবে অনুমোদন করেছে 1000 কোটি টাকা। অর্থাৎ তাদের টিসিবি নিজস্ব মূলধনের সক্ষমতা যেমন বেড়েছে, তেমনি আমদানিটাও তাদের জন্য সহজ হবে। ইতিমধ্যে তারা বলেছে যে দেশের বাইরে থেকে প্রায় 2 লাখ মেট্রিক টনের মতো পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। এর পাশাপাশি জানতে চাচ্ছিলাম, সিদ্ধান্ত হয়েছে যে পেঁয়াজ এবং তেলের আমদানি বাড়ানো হবে, তো কি পরিমাণে টার্গেট নেওয়া হয়েছে সে বিষয়ে যদি আমাদেরকে কিছু জানাতেন।
এই বিষয়ে বাণিজ্য সচিব জাফরুদ্দিন তিনি আমাকে জানিয়েছেন যে প্রায় 2 লক্ষ মেট্রিক টনের মতো পেঁয়াজ দেশের বাইরে থেকে বিভিন্ন দেশ থেকে আমদানি করা হবে, পাশাপাশি ভোজ্য তেল এবং চিনিও আমদানি করা হবে। এবং আপনি জানেন যে প্রথমবারের মতো টিসিবি কিন্তু খোলা ট্রাকে আলু বিক্রি করছে। এর আলু যেহেতু বিদেশ থেকে আমদানি করা হবে না, এটা দেশীয় বাজার থেকে সংগ্রহ করা হবে। পাশাপাশি এখন পর্যন্ত সারা বাংলাদেশে 277টি খোলা ট্রাকে যে পণ্য বিক্রি করছে, এই খোলা ট্রাকের সংখ্যা আরও বৃদ্ধি করবে। অর্থাৎ তারা যে নির্ধারিত পয়েন্টেগুলো ট্রাকের সংখ্যা ছিল, সেই পয়েন্টের সংখ্যা আরও বাড়বে। পাশাপাশি শুধু ঢাকাতে এখন পর্যন্ত 40টি ট্রাক রয়েছে, এটা আগে আরও দ্বিগুণ করার পরিকল্পনার কথা জানিয়েছেন বাণিজ্য সচিব। শাহিদ আহমেদ, আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। আসন্ন আমন মৌসুমে 2 লাখ টন ধান, 6 লাখ টন সিদ্ধ ও 50,000 টন আতপ চাল কিনবে সরকার। বুধবার সকালে সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধান কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়। খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার জানান 26 টাকা কেজি দরে ধান ও 37 টাকা কেজি দরে সিদ্ধ চাল কেনা হবে। এছাড়া আতপ চাল কেনা হবে 36 টাকা কেজিতে। গেল বছরের চেয়ে 1 টাকা বেশি দরে কেনা হবে চাল। এসব ধান ও চাল প্রান্তিক চাষি ও অভ্যন্তরীণ বাজার থেকে কেনা হবে। মন্ত্রী আরও জানান 7 নভেম্বর থেকে ধান এবং 15 নভেম্বর থেকে সিদ্ধ ও আতপ চাল সংগ্রহ শুরু হবে। আগামী 28 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এসব খাদ্যশস্য সংগ্রহের কাজ। গেল বছর 26 টাকা দরে 6 লাখ মেট্রিক টন আমন ধান সংগ্রহ করেছিল সরকার। এছাড়া 36 টাকা দরে সিদ্ধ ও 35 টাকা কেজি দরে আতপ চাল সংগ্রহ করা হয়েছিল। লক্ষ মেট্রিক টন আমরা সিদ্ধ চাউল আমরা ক্রয় করব মিলাদদের কাছ থেকে এবং 50,000 মেট্রিক টন আতপ চাল ক্রয় করব মিলাদদের কাছ থেকে এবং কৃষকদের কাছ থেকে সরাসরি 2 লক্ষ মেট্রিক টন আমরা ধান সংগ্রহ করব। প্রতি কেজি ধানের মূল্য 26 টাকা, প্রতি কেজি সিদ্ধ চাউলের মূল্য 37 টাকা এবং প্রতি কেজি আতপ চাউলের মূল্য 36 টাকা। পায়রা বন্দরের রাবনাবাদ চ্যানেলের জরুরি রক্ষণাবেক্ষণ প্রকল্পে সরাসরি ক্রয় পদ্ধতি বাস্তবায়নের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। দুপুরে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এ অনুমোদন দেয়। সভায় অনুমোদনের জন্য 4টি প্রকল্প উত্থাপন করা হয়। এর মধ্যে স্থানীয় সরকার বিভাগের 2টি এবং পানি সম্পদ মন্ত্রণালয় ও সড়ক মহাসড়ক বিভাগের 1টি করে প্রস্তাব ছিল। এতে মোট অর্থের পরিমাণ ধরা হয়েছে 428 কোটি 98 লাখ টাকা। এর মধ্যে নিজস্ব তহবিল থেকে ব্যয় হবে 176 কোটি 14 লাখ টাকা এবং এশীয় উন্নয়ন ব্যাংক থেকে ঋণ নেওয়া হবে 252 কোটি 84 লাখ টাকা। ঢাকা ওয়াটার সাপ্লাই নেটওয়ার্ক ইমপ্রুভমেন্ট প্রকল্পের আওতায় ব্যয় হবে 164 কোটি টাকা। বুড়িগঙ্গা নদী পুনরুদ্ধারে গাইড বাঁধ নির্মাণে ব্যয় ধরা হয়েছে 50 কোটি 62 লাখ টাকা। অনুমোদিত 4টি প্রস্তাবে মোট অর্থের পরিমাণ 428 কোটি 98 লক্ষ 94,212 কোটি টাকা। মোট অর্থায়নের মধ্যে জিওবি হতে ব্যয় 176 কোটি 14 লক্ষ 59,285 টাকা এবং এশীয় উন্নয়ন ব্যাংক হতে ঋণের পরিমাণ 252 কোটি 84 লক্ষ 34,927 টাকা। নীতি নির্ধারণে দীর্ঘসূত্রিতা এবং রাজনৈতিক সদিচ্ছার অভাবে প্রণয়নের 4 বছর পরও জাতীয় যুবনীতি বাস্তবায়ন হচ্ছে না, এমনকি তৈরি হয়নি কর্মপরিকল্পনাও। বুধবার অ্যাকশন এইড বাংলাদেশ ও ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন আয়োজিত ভার্চুয়াল এক আলোচনা সভায় এসব কথা তুলে ধরেন বক্তারা। দেশের প্রতি দায়িত্বশীল, আধুনিক ও দক্ষ প্রজন্ম তৈরির লক্ষ্যে 2017 সালের ফেব্রুয়ারিতে প্রণয়ন করা হয় জাতীয় যুব নীতিমালা। কিন্তু 4 বছর পার হলেও বাস্তবায়ন দূরের কথা, এখনো কর্মপরিকল্পনাই তৈরি হয়নি। বুধবার অ্যাকশন এইড বাংলাদেশ ও ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের এক অনলাইন আলোচনায় উঠে আসে বর্তমান পরিস্থিতিতে যুব সমাজের চ্যালেঞ্জ নিয়ে। বক্তারা জানান, দীর্ঘ সময় পার হলেও এখনো বাস্তবায়ন হয়নি যুব উন্নয়ন নীতিমালা। এতে করে বাড়ছে যুব সমাজের চ্যালেঞ্জ এবং বৈষম্য। আমাদের বাংলাদেশে আমরা যদি পলিসি মেকিং এর জায়গাটাতে এইভাবে দীর্ঘসূত্রিতা দেখি, তাহলে এটা কিন্তু আমাদের যুবদের চ্যালেঞ্জগুলোকে বৃদ্ধি করে। তো যুবনীতি বাস্তবায়নে সবচেয়ে বড় যেটা দরকার সেটা হচ্ছে রাজনৈতিক সদিচ্ছা। যদি আমরা সত্যিকার অর্থে তরুণদের ক্ষমতায়ন দেখতে চাই, যদি তা করা সম্ভব হয়, তাহলেই যুবনীতির যে কাঙ্ক্ষিত লক্ষ্য সেটা অর্জন করা যাবে। বিভিন্ন মন্ত্রণালয় থেকে প্রতিনিধি থাকবেন এবং তারা আসলে দিক নির্দেশনা দিবেন। তো আমার ওই জায়গাটাও কিন্তু এখন পর্যন্ত ফর্ম হয় নাই। ইভেন আরো বলা আছে পাশাপাশি যে একজন মাননীয় মন্ত্রীর নেতৃত্বে একটা উপদেষ্টা কমিটি হবেন, সেই কমিটির নেতৃত্বে আসলে তাকে বিভিন্ন রকমের
দিক নির্দেশনামূলক উদ্যোগ গ্রহণ করা হবে। তো সেগুলো হয়নি আসলে। আলোচনায় উঠে আসে কর্মসংস্থান ও ব্যবসার ক্ষেত্রে যুব সমাজের নানা চ্যালেঞ্জের কথা। ঋণ প্রাপ্তি সহ বিভিন্ন বাধার মুখে পড়তে হয় নতুন উদ্যোক্তাদের। এছাড়া গ্রামীণ অঞ্চলে যুব সমাজ প্রযুক্তিগত দিকে এখনও অনেক পিছিয়ে। উঠে আসে নারীদের নিরাপত্তাহীনতা এবং কর্মক্ষেত্রে বৈষম্যের কথা। আমাদের এডুকেশন যে সিস্টেম আছে এটা কিন্তু গতানুগতিক একটি সিস্টেম। এই সিস্টেমের মাধ্যমে কিন্তু আপনি স্কিল বেস যে নলেজটা সেটি কিন্তু আমরা দিতে পারছি না। তখন কিন্তু তাকে আলাদা করে কোর্স করতে হচ্ছে, ট্রেনিং নিতে হচ্ছে। আলোচনায় বক্তারা জানান মৌলিক অধিকার থেকে সবচেয়ে বেশি বঞ্চিত হচ্ছেন আদিবাসী, শারীরিক প্রতিবন্ধী ও ট্রান্সজেন্ডার যুবরা। তাই দ্রুত যুবনীতি বাস্তবায়নের মধ্যে দিয়ে পিছিয়ে থাকা যুব সমাজকে দক্ষ করে তোলার আহ্বান জানান বক্তারা। ইশরাত ঝুমা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কারিগরি প্রস্তুতি শেষ না হওয়ায় মঙ্গলবার থেকে 4টি ব্যাংকের সঙ্গে মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর মধ্যে লেনদেন শুরু হয়নি। ঠিক কবে নাগাদ চালু হবে তাও সুনির্দিষ্ট করে বলতে পারছে না বাংলাদেশ ব্যাংক। বর্তমানে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে টাকা লেনদেন করা যায়, তবে এমএফএস প্রতিষ্ঠানের মধ্যে কোনো লেনদেন করা যায় না। এর ফলে নানা ধরনের সমস্যায় পড়তে হয় গ্রাহকদের। তাই গত বৃহস্পতিবার ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশের মাধ্যমে সেই নতুন সেবা চালুর উদ্যোগ নেয় কেন্দ্রীয় ব্যাংক। মঙ্গলবার ব্যাংকিং সেবাদাতা প্রতিষ্ঠান বা এমএফএস এর প্রতিষ্ঠান বিকাশ, ইসলামী ব্যাংকের এম ক্যাশ, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ইউ ক্যাশ ও আল আরাফা ইসলামী ব্যাংকের ইসলামিক ওয়ালেট থেকে গ্রাহকরা একে অপরের সঙ্গে লেনদেন চালুর কথা ছিল। এটি চালু হলে কোনো গ্রাহক চাইলে তার একটি এমএফএস হিসেব থেকে সহজেই অন্য এমএফএস এ টাকা পাঠাতে পারতেন। এখানে তো অনেকগুলো স্টেক হোল্ডারদের কাজ, তাই না? ওই স্টেক হোল্ডারদের কাজের বিভিন্ন তাদের ইন্টারনাল মেশিনের প্রবলেমের কারণে ফর দ্য টাইমিং এর জন্য একটু সমস্যা হতে পারে। সাময়িককালে যান্ত্রিক কোনো ত্রুটির কারণে এটা আজকে হয়নি। যান্ত্রিক সমস্যা যখন সমাধান হয়ে যাবে তখন এটা হবে। চট্টগ্রামের ইপিজেড এলাকায় অভিযান চালিয়ে মোট 215টি অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে কর্ণফুলী গ্যাস কর্তৃপক্ষ। বুধবার দুপুরে এসব সংযোগ স্থায়ীভাবে বিচ্ছিন্ন করা হয়। কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির প্রকৌশল শাখার মহাব্যবস্থাপক সারোয়ার হোসেন জানান, ইপিজেড এলাকার আমির সাধুর বাড়িতে 5টি আলাদা রাইজামের মাধ্যমে 226টি বৈধ সংযোগ নেওয়া হয়। সেখান থেকেই কৌশলে অবৈধভাবে দেয়া হয় আরও 215টি সংযোগ। এসব সংযোগের মাধ্যমে মাসে 2 লাখ টাকার বেশি সরকারি রাজস্ব ফাঁকি দেওয়া হচ্ছিল। বিশেষ অভিযানে ধরা পড়ার পর সংযোগগুলো স্থায়ীভাবে বিচ্ছিন্ন করা হয়েছে। এই ঘটনায় মামলার পাশাপাশি অবৈধ সংযোগের সঙ্গে কর্ণফুলী গ্যাসের কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। 3 বছর আগেও ওই বাড়িতে অবৈধ সংযোগ ধরা পড়ায় প্রায় 38 লাখ টাকা জরিমানা করা হয়েছিল বলে জানিয়েছে কর্ণফুলী গ্যাস কর্তৃপক্ষ। অনুমোদিত 226টা চুলার স্থলে 441টা চুলা অবৈধভাবে ব্যবহার করার কারণে আমরা গ্যাস সংযোগটা অস্থায়ীভাবে বিচ্ছিন্ন করি। তো ইতিপূর্বে 2017 সালেও কিন্তু এইভাবে তারা অবৈধভাবে গ্যাস ব্যবহার করছিল এবং সেখানে 38 লক্ষ টাকা জরিমানা দিয়ে তারা রিকানেকশনটা নেয়। তো তার 3 বছর পরে তারা একই ঘটনা ঘটাইছে। সুতরাং যাতে ফার্দার এই ধরনের অবৈধ গ্যাস ব্যবহারের কোনো সুযোগ না পায় সেজন্য আমরা এটা স্থায়ীভাবে আজকে বিচ্ছিন্ন করছি। করোনা পরিস্থিতিতে বিশ্বে পর্যটন শিল্পের ক্ষতি নিয়ে আবারও পূর্বাভাস দিয়েছে জাতিসংঘের ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন। সংস্থাটির হিসেবে 2020 সালে বিভিন্ন দেশে আন্তর্জাতিক পর্যটকের সংখ্যা কমেছে প্রায় 70%। এতে এই খাতের রাজস্ব আয় কমেছে $46,000 কোটি, আর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এশিয়ার দেশগুলোতে। করোনা মহামারীর শুরু থেকেই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বিশ্বের পর্যটন খাত। গেল ডিসেম্বরে সংক্রমণ শুরু হলে চীনের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় অনেক দেশ। একই সঙ্গে জানুয়ারির পর থেকে বিমান চলাচলেও কড়াকড়ি আরোপ হয় বিভিন্ন দেশে, যার প্রভাব পড়েছে পর্যটন খাতে। ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশনের সবশেষ তথ্য অনুযায়ী জুলাই মাসে আন্তর্জাতিক ভ্রমণ কমেছে 81% এবং আগস্টে 79%। সব মিলিয়ে বছরের প্রথম 8 মাসে এই খাতে ক্ষতি 70%। জানুয়ারি থেকে জুন পর্যন্ত পর্যটন শিল্প যে আয় হারিয়েছে তা 2009 সালের বৈশ্বিক আর্থিক সংকটের চেয়ে 5 গুণ বেশি। সবচেয়ে বেশি 79% ক্ষতি হয়েছে এশিয়ার দেশগুলোতে। এরপরেই ক্ষতির তালিকায় আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের দেশগুলো।
সংস্থাটি বলছে করোনার কারণে স্বাস্থ্য ও অর্থনীতিতে নজিরবিহীন সংকটের সঙ্গে মারাত্মক প্রভাব পড়েছে পর্যটন খাতেও। এই খাতের লাখো মানুষের চাকরি ঝুঁকিতে পড়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এয়ারলাইন্সগুলো। বন্ধ রয়েছে বিভিন্ন হোটেল, অলস বসে আছে ট্যুর অপারেটররা। ট্যুরিজম বিশেষজ্ঞরা আশা করছেন 2021 সালের জুলাই আগস্ট থেকে কিছুটা ঘুরে দাঁড়াবে এই খাত। তবে 2022 সাল থেকে আগের অবস্থায় ফিরতে পারে বলে মত 20 ভাগ বিশেষজ্ঞের। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল অর্থনীতি সারাদিনের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।